ফ্রেন্ডস দেখো, আমাদের যে এই বইটা থেকে আমাদের যে ভার্বের সিরিজ চলছিল, ভার্ব চ্যাপ্টার যে আরম্ভ করেছিলাম আমাদের লাস্ট ভিডিওতে, এই চ্যাপ্টারের প্রথম যে এই যে চ্যাপ্টারটা শুরু হয়েছিল, তো তার সেকেন্ড পার্ট আজকে আমরা শুরু করছি। ঠিক আছে, তো ভার্বটা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত তো এই বইতে পুরো বিস্তারিতভাবে দেওয়া আছে। তো যারা যারা ফার্স্ট টাইম দেখছো তারা পার্ট ওয়ানটা অবশ্যই দেখে নিও, কারণ সেখানে এই ভার্বের যে কত রকম ভ্যারাইটিস রয়েছে এবং বিভিন্ন রকমের কাজ রয়েছে, তো সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো পরপর করে আমরা এই ভিডিওতে এই চ্যাপ্টারের উপরে, যেহেতু চ্যাপ্টারটা অনেকটা বড়, সুতরাং আমরা কয়েকটা ভিডিও পরপর করে আস্তে আস্তে করে দেবো। তো তোমরা প্রত্যেকটা পার্ট দেখে নিও, দিলে ভার্ব সম্পর্কে যাবতীয় কিছু কিন্তু কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে বি ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছিল, তার সাধারণ ব্যবহার এবং বিশেষ ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছিল। আর আজকে হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব সাধারণ ব্যবহার এবং তার বিশেষ ব্যবহার নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করি। ঠিক আছে, তো দেখো প্রথমে রয়েছে এখানে, দেখো হ্যাভ অ্যাজ অক্সিলিয়ারি, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব কাকে বলা হয় গত ক্লাসে বলেছি। অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে, তো কাকে কীরকম সাহায্য করছে সেটাও তোমরা বুঝতে পেরেছো গত ক্লাসে। তো দেখো আর এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, আগে পড়ি, দিলে বুঝতে পারবো যে হ্যাভ ভার্বের কাজগুলো কী কী। ঠিক আছে, দেখো প্রথমে আছে আমার এই বইটি আছে, তাহলে আই হ্যাভ দিস বুক। ঠিক আছে, সেন্টেন্সটা হয়ে গেল আই হ্যাভ দিস বুক। আচ্ছা, আমি এই বইটি পড়ছি, আই হ্যাভ রিড দিস বুক। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু হ্যাভ ভার্বের দুরকম ব্যবহার হয়েছে, তাহলে এখানে হচ্ছে একরকম ব্যবহার, এখানে হচ্ছে আরেক রকম ব্যবহার। তাহলে কীরকম ব্যবহার দেখো, এখানে বলা হয়েছে যে প্রথম বাক্যটিতে হ্যাভ ভার্বটি স্বাধীনভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই যে বাক্যটা দেওয়া হয়েছে যে আই হ্যাভ দিস বুক, অর্থাৎ আমার এই বইটি আছে, তাহলে এটি স্বাধীনভাবে ব্যবহার হয়েছে এবং এর একটি নিজস্ব অর্থ আছে, যেটা হচ্ছে নিজের অধিকারে থাকা। তাহলে আই হ্যাভ দিস বুক মানে হচ্ছে বইটি আমার অধিকারে আছে, আমার আছে মানে কি আমার অধিকারী আছে। তাহলে এটা হচ্ছে এই হ্যাবটা কিন্তু এখানে স্বাধীনভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হ্যাবের একটা নিজস্ব অর্থ আছে, যেটা হচ্ছে আছে। হ্যাঁ, তাহলে এরকম ভার্বকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে একই ভার্ব কিন্তু এইখানে একরকম ব্যবহার করা হয়েছে, এখানে আরেক রকমভাবে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে হচ্ছে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেটা হচ্ছে স্বাধীনভাবে বসছে। ঠিক আছে, দ্বিতীয় বাক্যে হ্যাভ এই ভার্বটি রিড ভার্বটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে সাহায্য করেছে। ঠিক আছে, এরকম ভার্বকে অক্সিলারি ভার্ব বলা হয়। আচ্ছা, তাহলে কি দেখা গেল, দেখো এখানে কিন্তু আই হ্যাভ রিড দিস বুক, অর্থাৎ আমি বইটি পড়েছি, তাহলে এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব হচ্ছে রিড। ঠিক আছে, এখানে কিন্তু হ্যাভটা কিন্তু এখানে রিড ভার্বকে সাহায্য করেছে কি করতে, না টেন্স গঠন করতে সাহায্য করতে। টেন্স গঠনটা কি, যে আমি বইটি পড়েছি, অর্থাৎ আমি তার বইটি পড়া হয়ে গেছে, সেরকম একটা অর্থে কিন্তু এইখানে হ্যাভটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই হ্যাভটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, কেননা এ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করেছে। আর এই হ্যাভ উপরের বাক্যটাতে কিন্তু নিজস্ব স্বাধীনভাবে বসছে বলে হ্যাভটা কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বলছে তাহলে এই ভার্বকে অক্সিলারি ভার্ব বলা হয়। এখন অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্বের প্রয়োগ দেখো। তো এখানে আরও কয়েকটা সেন্টেন্স দিয়েছে, দেখো যে প্রয়োগগুলো অক্সিলারি ভার্ব হিসেবে করা হয়েছে। তো দেখো প্রথমে এখানে রয়েছে যে সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। ঠিক আছে, তোমরা পরীক্ষায় ভালো করেছো, ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশান। ঠিক আছে, তারপর দেখো সে সকাল থেকে পড়ছে, হি হ্যাজ বিন স্টাডিং ফ্রম দ্য মর্নিং। আচ্ছা, গত 3 দিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং কন্টিনিউয়াসলি ফর দ্য লাস্ট 3 days। ঠিক আছে, তুমি একই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করছো, ইউ হ্যাভ বিন আস্কিং দ্য সেম কোশ্চেন এগেন অ্যান্ড এগেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে একই সেন্টেন্সগুলো কিন্তু এই যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সবগুলো হ্যাজ কোথায় হ্যাজ রয়েছে, কোথায় হ্যাভ রয়েছে, সবগুলো কিন্তু তারপরে যে ভার্ব রয়েছে সেই ভার্বগুলোর কিন্তু টেন্স গঠনে সাহায্য করেছে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম তৈরি করার জন্য হ্যাভকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তা তোমরা আগেই শিখেছো। অর্থাৎ এখানে টেন্সের চ্যাপ্টারের জন্য কিন্তু যেটা আগে শিখেছো তোমরা, বলা হয়েছে টেন্স শেখার জন্য আমাদের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে তোমরা অবশ্যই টেন্সের চ্যাপ্টারটা ভালো করে দেখে নিও, দিলে আরও বুঝতে পারবে যে সেখানে কী করে অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা যে শিখলে সেটা হচ্ছে সাধারণ নিয়ম। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের সব জায়গায় লাগে। এছাড়াও হ্যাভ ভার্বের জন্য কিন্তু কিছু বিশেষ নিয়ম রয়েছে, অর্থাৎ বিশেষ কোনো সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো বিশেষ সেন্টেন্সগুলো দেখো, সেগুলো কিন্তু একটু ব্যতিক্রমী টাইপের লাগছে। ঠিক আছে, তো কী হবে দেখো, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্বের বিশেষ ব্যবহার। ঠিক আছে, আচ্ছা বিশেষ ব্যবহারটা দেখো, এখানে সেন্টেন্সগুলো দেখো, আমাকে সকাল 5টার সময় উঠতে হবে। ঠিক আছে, আই হ্যাভ টু গেট আপ অ্যাট 5 in the morning।
তাকে সব কিছু নিজে করতে হয়েছিল। হি হ্যাড টু ডু এভরিথিং হিমসেলফ। আচ্ছা, রামবাবুকে 3টি সন্তান মানুষ করতে হবে। রামবাবু হ্যাজ টু রেইস 3 চিলড্রেন। আচ্ছা, পরাজিত শত্রুকে আত্মসমর্পণ করতে হয়েছিল। তার ডিফিটেড এনিমি, ডিফিটেড মানে পরাজিত, এনিমি মানে শত্রুদের, হ্যাড টু স্যারেন্ডার। ঠিক আছে, যত শীঘ্র সম্ভব তোমাকে তার সঙ্গে দেখা করতে হবে। ইউ হ্যাভ টু মিট হিম অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে হচ্ছে যত শীঘ্র সম্ভব। তাহলে দেখো এই যে সেন্টেন্সগুলো এখানে দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সগুলো কিন্তু এই আগের সেন্টেন্সের সঙ্গে কিন্তু একটু আলাদা রকমের। হ্যাঁ, তো কোথায় আলাদা রকমের সেটা কিন্তু এর পরের চ্যাপ্টারে রয়েছে। দেখো এখানে আরও কয়েকটি সেন্টেন্স দেখো, 1 বছরের মধ্যে তাকে এই টাকা ফেরত দিতে হবে। তাহলে হি হ্যাজ টু রিটার্ন দিস মানি উইদিন এ ইয়ার। ঠিক আছে, তো এরকম করে অনেকগুলো সেন্টেন্স দেখো, বড় বড় সব সেন্টেন্স রয়েছে। সেই সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু এখানে সব দেখো হ্যাভ টু, হ্যাজ টু, সবসময় হ্যাজের পরে টু কিংবা হ্যাভের পরে টু বসছে। ঠিক আছে, তো কারণটা কি, কেন এটা হ্যাজের পরে হ্যাভের পরে টু বসছে এবং কী অর্থে ব্যবহার করা আছে? দেখো অর্থটা এখানে নোট করে দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো, বাধ্যবাধকতা অর্থাৎ অব্লিগেশন বোঝাবার জন্য হ্যাভ ভার্ব ব্যবহার করা হয় এবং তারপরে ভার্বটির ইনফিনিটিভ রূপ ফর্ম যে টু বসে। ঠিক আছে, তার মানে বুঝতে পারলে এই যে সেন্টেন্সগুলো দেখতে পেলে এগুলো সবই কিন্তু বাধ্যবাধকতা বোঝাচ্ছে, অর্থাৎ কোথাও আমাকে যেতেই হবে। হ্যাঁ, কোথাও আমাকে কাজটি করতেই হবে, কোথাও আমাকে অমুকটা যেতেই হবে। হ্যাঁ, এরকম সবগুলো দেখো হবে, সমস্ত হবে, লাস্টে দেখতে পাচ্ছ সব হবে আছে। তাহলে যেখানে আমাদের কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাচ্ছে তাহলে সেখানে কিন্তু আমাদের হ্যাভ ভার্বটা ব্যবহার করা হয়েছে এবং তারপরে অবশ্যই টু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো দেখো সবগুলো টু। তাহলে হ্যাভ ভার্বের আমরা বিশেষ কিছু ব্যবহার বুঝলাম। প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব ছাড়াও হ্যাভ ভার্বের বিশেষ ব্যবহার হচ্ছে এইগুলো। ঠিক আছে, আশা করি সেন্টেন্স তো আমাদের এরকমভাবে লিখতেই হয়, সুতরাং হ্যাভ ভার্বের আমরা বিভিন্ন রকমের যে কার্যকারিতাটা বুঝে নিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে হ্যাভ ভার্ব সম্পর্কে আর কোনো কনফিউশন থাকলো না। ঠিক আছে, এবারে দেখো নেক্সট হচ্ছে ডু ভার্ব। তাহলে ডু অ্যাজ অক্সিলিয়ারি। ঠিক আছে, তাহলে ডু ভার্ব সম্পর্কে আবার আলোচনা করা যাক। কতগুলো সেন্টেন্স আবার একইভাবে পড়ি। দেখো, সময় নষ্ট করো না, ডু নট ওয়েস্ট ইউর টাইম। তোমাকে সুস্থ দেখাচ্ছে না, ইউ ডু নট লুক ওয়েল। সে দিনে ঘুমায় না, হি ডাজ নট স্লিপ বাই ডে টাইম। তুমি কি মিষ্টান্ন পছন্দ করো না, ডু ইউ নট লাইক সুইটস। আচ্ছা, সে কি গতকাল স্কুলে এসেছিল, ডিড হি কাম টু স্কুল ইয়েস্টারডে। দেখতে পাচ্ছ এই ডুর কখনো ডু লাগানো হয়েছে, কখনো ডাজ লাগানো হয়েছে, কখনো আবার ডিড লাগানো হয়েছে। ঠিক আছে, তাহলে কেন লাগানো হলো, কী জন্য লাগানো হলো, সমস্ত কিছু কিন্তু নোটে এখানে দেওয়া আছে। দেখো ভালো করে, নেগেটিভ ও ইন্টারোগেটিভ বাক্য তৈরি করার সময় ডু ভার্বটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে দেখো এই সেন্টেন্সগুলো কিন্তু সমস্ত কিন্তু নেগেটিভ সেন্টেন্স। আগেরগুলো যেগুলো পড়লাম সেগুলো কিন্তু পজিটিভ সেন্টেন্স, এগুলো সব কিন্তু নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ডু ভার্ব ব্যবহার করা হয়। আচ্ছা, কিন্তু মনে রাখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ডু ভার্বকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। তার মানে শুধুমাত্র কিন্তু যখন আমরা সিম্পল সেন্টেন্স এবং সিম্পল পাস্টের ক্ষেত্রে ডু ভার্বকে নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করা। তাহলে এখানে আমরা পেলাম কতগুলো নেগেটিভ সেন্টেন্সও পেলাম এবং কতগুলো ইন্টারোগেটিভ। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য ব্যবহার করা হয়েছে। বাকিগুলো এগুলো হচ্ছে সমস্ত নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ কিন্তু। ঠিক আছে, দেখো ইন্টারোগেটিভ মানে এখানে কোশ্চেন চিহ্ন দেওয়া আছে, প্রশ্নবোধক বাক্য দেওয়া আছে এবং তার সঙ্গে আবার নটও লাগানো হয়েছে। তার মানে কিন্তু এখানে এটা কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? একইভাবে কিন্তু অক্সিলারি ভার্বেরও এই যে ডু ভার্ব রয়েছে এরও কিন্তু কিছু বিশেষ কিন্তু ব্যবহার রয়েছে। ঠিক আছে, তো বিশেষ ব্যবহারগুলোর ক্ষেত্রে দেখো, শিশুরা মিষ্টান্ন ভালোবাসে, আমিও বাসি। তাহলে এই সেন্টেন্সটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটু অন্যরকম লাগছে। দেখো, চিলড্রেন লাইক সুইটস, সো ডু আই। তুমি তাকে পছন্দ করো না কি, ইউ লাইক হিম, ডু ইউ নট। আচ্ছা, মেয়েটি ভালো নাচে, হ্যাঁ সে নাচে। দ্য গার্ল ড্যান্সেস ওয়েল, ইয়েস সি ডাজ। তুমি কি রোজ পুকুরে স্নান করো, হ্যাঁ করি। ডু ইউ বেথ ইন দ্য পন্ড ডেলি, ইয়েস আই ডু। তার মানে দেখতে পাচ্ছ আমরা যখন কখনো কখনো এরকম কিন্তু দুজনের সঙ্গে যখন কথোপকথন হয় তখন কিন্তু দুজনের কথা এখানে উদ্ধৃত করা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু প্রথম যে যাকে কথাটা বলা হয় তার সেন্টেন্সটা পুরো থাকে এবং যে পরে বলে বা পরের কথাটা কিন্তু আমরা শর্টে বলি। হ্যাঁ, তো এখানে দেখো সেভাবে দেওয়া আছে। তাহলে এটা একটা কিন্তু আমরা বিশেষ প্রভাব পেলাম। কোনো সাধারণ ক্রিয়াবাচক শব্দ প্রথমে ব্যবহার করার পর তার পুনরাবৃত্তি না করে তার জায়গায় ডু ভার্ব ব্যবহার করা হয়। অর্থাৎ
আমরা যে প্রথম সেন্টেন্সটা দেখছি, তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আর পুরোনো ব্যবহার করা হলো না, তার জায়গায় আমরা ডু ব্যবহার করলাম। তাহলে পুনরাবৃত্তি আটকাতে আমরা ডু ব্যবহার করতে পারি, এটা বিশেষ ব্যবহার। নেক্সট সেন্টেন্সগুলো দেখো, যে হ্যাঁ তোমাকে সত্যিই সুন্দর দেখাচ্ছে। ইয়েস ইউ ডু লুক বিউটিফুল। তার বক্তৃতা আমার মনে রেখাপাত করেছিল। হিজ স্পিচ ডিড ইমপ্রেস মি। ঠিক আছে, আমি নিয়মানুবর্তিতার উপর গুরুত্ব দিই। আই ডু অ্যাটাচ ইম্পর্টেন্স টু রেগুলারিটি। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা এই সেন্টেন্সগুলো আবার অন্যরকম সেন্টেন্স। কীরকম সেন্টেন্সটা দেখো, আমি তাকে যাওয়ার ব্যাপারে সতর্ক করলাম, তবুও সে গেল। তাহলে আই ওয়ারেন্ট হিম এগেনস্ট গোয়িং অ্যান্ড ইয়েট হি ডিড গো। তাহলে এখানে কীভাবে ব্যবহার করা হয়েছে, এখানে ডু ভার্বগুলো দেখো। কোনো অস্তর্থক বা অ্যাফার্মেটিভ বাক্যের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার জন্য অনেক সময় ডু অক্সিলারি ব্যবহার করা হয় এবং ডু ভার্বটি মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের আগে বসে। তাহলে আমরা বুঝতে পারলে যে যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্য, এগুলো সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো সেক্ষেত্রে বক্তব্যকে যখন আমরা গুরুত্ব দিচ্ছি, হ্যাঁ, সেই গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু এই ডু ভার্ব অনেক সময় ব্যবহার করা হয় এবং ডু ভার্বটি হচ্ছে মূল ভার্বের আগে বসে। ঠিক আছে, তো দেখো এখানে যে দিয়েছে যে হি ডিড গো, তাহলে গোটা হচ্ছে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তার আগে কিন্তু ডিড বসছে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা দেখো, তোমাদের আরও এক প্রকারের যে ব্যবহার রয়েছে এখানে, দয়া করে চুপ করুন, প্লিজ ডু বি সাইলেন্ট। জীবনে উন্নতি চাও তো সৎ হও। ডু বি অনেস্ট ইফ ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ। নিশ্চয়ই আসবে, এলে সমস্ত ব্যাপারটা খুব আনন্দের হবে। প্লিজ ডু কাম, ইন দ্যাট কেস দ্য হোল থিং উড বি সো ভেরি জয়াস। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো কিন্তু একটু অন্য রকমের সেন্টেন্স। কীরকম ধরনের সেন্টেন্স দেখো দেওয়া আছে, যে অনুজ্ঞাসূচক বা ইম্পারেটিভ সেন্টেন্সে ডু ভার্বের ব্যবহারের দ্বারা অনুরোধ বা আমন্ত্রণকে আরও জোরালোভাবে প্রকাশ করা হয়। জোরালোভাবে বলতে কি, এমনি সাধারণভাবে ধরো কাউকে কেউ যে অনুষ্ঠানে ডাকা হচ্ছে, তখন তা এমনিভাবে আমরা বলতে পারি যে তুমি এই অনুষ্ঠানে আসবে, তুমি নিশ্চয়ই আসবে, অবশ্যই তুমি আসবে। তার মানে এই যে তুমি আসবে আর নিশ্চয়ই আসবে কিংবা অবশ্যই আসবে, এই দুটোর মধ্যে তো পার্থক্য রয়েছে। তো যখন আমরা কোনো কিছুকে এই ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ কিংবা অনুরোধটা আমরা জোর দিচ্ছি, তখন কিন্তু এখানে ডু ভার্বের দ্বারা সেই আমন্ত্রণ বা সেই অনুরোধকে বা সেই আদেশকে কিন্তু আরও জোরালোভাবে প্রকাশ করা হয়। তার জন্য কিন্তু আমরা ডু ব্যবহার করতে পারি। তাহলে আশা করি বুঝতে পারলে যে ডু ভার্বের বা হ্যাভ ভার্বের যে বিশেষ বিশেষ নিয়মগুলো, যেগুলো আমাদের জানা ছিল না, সেগুলো অবশ্যই জানতে পারলাম। ঠিক আছে, এর দ্বারা কিন্তু আমাদের লেখার যে দক্ষতাটা আরও বেশি উন্নত হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পারলে। এরপর থেকে আমাদের যে রয়েছে মডেল অক্সিলিয়ারি আর ডিফেক্টিভ ভার্বের যে বিস্তারিত আলোচনাটা এর পরের ভিডিওতে থাকবে, তো তোমরা সেগুলো অবশ্যই দেখো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের অনুরোধ কী কী থাকবে সেটাও অবশ্যই জানতে চাই, সেজন্য তোমরা অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুনরা দেখলে, তো এই বই থেকে একদম বিস্তারিতভাবে A to Z খুব সহজ সরলভাবে গ্রামার শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলের যে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের শেখানো হচ্ছে। ঠিক আছে, এর পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।